হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম তানভীর অনিক তোমাদের সাথে ইংলিশ লাইভ ক্লাস নিয়ে। এবং আমাদের আজকের টপিক তোমরা সবাই দেখতে পাচ্ছ, কনজাংশন। কিছুক্ষণ আগে আমরা এসেছিলাম এবং একটা দুঃখের কথা, কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি যে লাস্ট 2 উইকস ধরে আমরা চাচ্ছি যে লাইভে যাব এবং প্রতিটা দিন কোনো না কোনো কারণে হচ্ছে কি আমরা ক্লাসটি নিতে পারছি না। কোনো দিন আমাদের রাউটার নষ্ট হয়ে যাচ্ছে, সেদিন বাজ পড়লো আমাদের এলাকায়, বাজ পড়ে আমাদের রাউটার পুড়ে গেল। ভালো কথা, আমরা নতুন রাউটার কিনলাম, সেই রাউটার আবার নষ্ট হয়ে গেল। তারপরে আমাদের মাইক্রোফোনে হঠাৎ সমস্যা হলো, মানে বিভিন্ন সমস্যা। এরপরে কারেন্ট থাকে না, নেট ডিসকানেক্ট হয়ে যায়। সো অবশেষে হয়তো বা কিছুক্ষণ আগে আমরা লাইভে এসেছিলাম এবং তখন আমাদের মাইক্রোফোনে কিছু সমস্যা হয়েছিল, যেই কারণে আমরা অফ করলাম এবং এখন আমি আবার এসেছি। সো আশা করি এখন অনেকেই দেখছো আমাদেরকে এবং শুনতে পাচ্ছ। আর দোয়া করো যাতে কুফাটা কেটে যায়, কেন জানি না এরকম হচ্ছে লাস্ট 2 উইকস ধরে। তো তোমরা একটু সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবে যাতে এই ঝামেলাগুলো আর না থাকে। আর যেটা হচ্ছে, আমরা আজকে একটু কনজাংশন নিয়ে আলোচনা করব, হালকা পাতলা যতটুকু পারা যায়, যেহেতু অলরেডি আমাদের টাইম কিছুটা চলে গিয়েছে। আর এর পরের যে আমার ইংলিশ ক্লাসটাতে, সেখানে আমরা কনজাংশনের আরও কিছু কনজাংশন নিয়ে, বা আমরা যে আজকে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি এর সাথে পরে যে আরও রিলেটেড বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের আশা করি যদি কোনো ধরনের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে এই উইকে প্রতিদিনই আমরা এক একটা টপিক নিয়ে আমরা লাইভে আসবো এবং এক একটি সাবজেক্টের অবভিয়াসলি। লাইক আমাদের নেক্সট আগামীকালকে যে ক্লাসটা হচ্ছে, আগামীকালকে ক্লাস হবে হচ্ছে ম্যাথের উপরে আর কি, অ্যাডমিশনে যে ম্যাথগুলো থাকে এই ম্যাথের উপরে। এর পরের ক্লাসটি হয়তো বা তোমরা বাংলা পেতে যাচ্ছ, তারপরে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এবং এভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্টই ইনশাল্লাহ কাভার করার ট্রাই করবো। এবং অ্যাডমিশন টেস্ট কিন্তু অলমোস্ট মানে একদম চলে আসছে বলতে গেলে, তাই না? জাহাঙ্গীরনগরের ডেট অনেকটা ক্লোজ করে দিয়েছে, আগে যেমন যত দেরিতে হতো তার চেয়ে অনেক কাছাকাছি চলে আসছে। ঢাকা ইউনিভার্সিটির ফিক্সড ডেট এখনও দেয়নি, তবে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং যদি আমরা চিন্তা করি যে বি ইউনিট যারা আছো তাদের পরীক্ষা নর্মালি দেখা যায় যে লাস্ট ইয়ার্সগুলোতে চিন্তা করলে যে তাদের পরীক্ষাটা আগে হয়, দেন সি ইউনিটের পরীক্ষা হয়। যারা শুধু ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা একটু টেনশন ফ্রি থাকতে পারো, কারণ তাদের পরীক্ষাটা কিন্তু একটু পরেই হচ্ছে। এবং যারা ফার্স্ট টাইমার জাহাঙ্গীরনগরের জন্য চিন্তা ভাবনা করছো তাদের কিন্তু একটু সিরিয়াস হওয়া উচিত, কারণ তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষার মাঝে। আর যারা সেকেন্ড টাইমার আছে তারা তো অবশ্যই প্রিপারেশন সেভাবে নিতে থাকবে। তো অনেকেই আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, যারা যারা আছে একটু অবশ্যই কমেন্ট করতে থাকেন, কমেন্ট করে জানিয়ে দিন। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, শেয়ার দিতে হবে, বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন যে হ্যাঁ ক্লাস হচ্ছে। ওকে, তো অনেকেই দেখতে পাচ্ছে, কে কে কোথা থেকে দেখছেন, কেন দেখছেন, শুধু কি ইংলিশ শেখার জন্য দেখছেন না ফেসবুকে বসে আছে এই জন্যই দেখছেন। তো সবই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেইন টপিকে আলোচনা শুরু করব। ওকে, কারা কারা আছে আমি একটু দেখে নিই। অনেক ভিউয়ার্স আস্তে আস্তে বাড়তে হবে, খুব স্বাভাবিক। আচ্ছা, তো তোমরা যারা যারা দেখছো এখন অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে এইখানে মেনশন করো এবং অবশ্যই তাদের সাথে ট্যাগ দিয়ে তোমার টাইমলাইনে ভিডিওটি আমাদের ক্লাসটি শেয়ার করো। এবং তোমরা যে গ্রুপে আছো, অবশ্যই এডুকেশন গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে সবাই বা যারা যারা আসলে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, যেহেতু ইংলিশ ক্লাস হচ্ছে আজকে, এটা কিন্তু আসলে শুধু যে অ্যাডমিশন টেস্ট যারা দিচ্ছেন বা দিচ্ছে তাদের জন্য না, এটা কিন্তু যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্যই কিন্তু আসলে সমান গুরুত্বপূর্ণ। সো সবাই আশা করি ক্লাসটি দেখবেন এবং সবাই অবশ্যই শেয়ার দিবেন, যাতে তাদের সকল ফ্রেন্ডসরা বা যারা যারা এই রিলেটেড বা যাদের যাদের জন্য ইংলিশ দরকার তারা যাতে দেখতে পারে। আমরা দেখতে পাচ্ছি সাকিব দেখছে আমাদেরকে, KH রেজাউর রহমান সাকিব সেও দেখছে, এমদাদুল ইসলাম দেখছে,
নিউ শার্ট, হ্যাঁ এটা হচ্ছে ঈদের শার্ট। আজকে মানে পাবলিকলি আজকে ফার্স্ট পরলাম। যাই হোক, দুই সাকিব কমেন্ট করেছে। ওকে, তো আমরা এখন আস্তে আস্তে শুরু করতে পারি আমাদের ক্লাসটা, যেহেতু অনেকেই চলে এসেছে অলরেডি, এবং যারা যারা এখনও আসতে পারেনি তারা চলে আসবে, এবং যারা যারা ক্লাস মিস করেছে তারা হয়তো বা কিছুক্ষণ পরে, যেহেতু এটা রেকর্ডেড, সো কিছুক্ষণ পরেও কিন্তু তারা দেখে নিতে পারবে। ওকে, তো হ্যাঁ আমাদের ভিউয়ার আরও বাড়ছে, সবাই দেখছে আস্তে আস্তে, কিন্তু কেউ কথা বলছে না। আমি বুঝলাম না, আমি তো বলছি আমার ক্লাসে কিন্তু কথা বলতে হবে, তাই না? কথা না বললে, ইন্টারেক্টিভ ক্লাস না হলে তো আসলে সমস্যা। আমি একা একাই বলতে থাকবো আর তোমরা কিছুই বলবো না। আমাদের সাকিব সে বলেছে ওর নাম সম্পর্কে কিছু বলুন। আপনার নাম সম্পর্কে আসলে সেইভাবে কি আর বলবো, বলার ভাষা নেই। আর ইনশাল্লাহ আমরা অন্য একদিন আপনার নামের উপরে একটি আলাদা ক্লাস নেব, KH দিয়ে একটা সুন্দর পবিত্র ফলের নাম দিয়ে আসলে আপনার হয়তো আমরা ইনশাল্লাহ কোনো একদিন ক্লাসে আপনার নাম নিয়ে কথা বলবো। তো অনেকেই চলে আসছে এবং আমরা কিন্তু আচ্ছা ওকে, তো এখন অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করছেন। হ্যাঁ, এবং যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু এই যে কর্নারে শেয়ার বাটনটা, এখান থেকে এভাবে চাপ দিবেন এবং দেখেন শেয়ার নাও, শেয়ার, ইনভাইট ফ্রেন্ডস। তো আপনারা যেটা করতে পারেন, শেয়ার করতে পারেন নিজের টাইমলাইনে, এবং আপনার ফ্রেন্ডসদেরকে এখানে ক্লিক করে কিন্তু ইনভাইট করে জানাতে পারেন যে তোমরা অবশ্যই ক্লাসটি দেখো। তো যেটা বলছিলাম, ওকে, একজন মোহাম্মদ আলামিন সে পরিচয় চেয়েছে। ভাই, পরিচয় হচ্ছে আমি KM তানভীর সিদ্দিকী অনেক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং আমি হচ্ছে নভিস এডুকেশন এবং নভিস এডুকেশন ভার্চুয়াল ক্লাসরুমে ইংলিশ ইনস্ট্রাক্টর। মেবি আর কোনো পরিচয়ের দরকার নেই। হ্যাঁ, তারপরে যদি কোনো পরিচয় প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি ওকে, তো আমরা ক্লাসটি আজকে শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে কনজাংশন। তো আমরা মনে হয় অনেকেই কনজাংশন সম্বন্ধে অনেক কিছু শুনেছি বা অনেক কিছু জানি, যেহেতু এখানে যারা ক্লাস দেখছো বা ক্লাস করছো তাদের মধ্যে একটা মেজর পার্ট যারা হচ্ছে তোমার SSC পাস করে এসেছো, যারা HSC এক্সাম দিবে, অথবা ইন্টারে পড়ছো, অথবা হচ্ছে তোমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা যারা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাই। সো আমরা জানি ইংলিশ যতগুলো পার্টস অফ স্পিচ, লাইক 8টা পার্টস অফ স্পিচ, এখানে কিন্তু কনজাংশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং কনজাংশনের কাজ হচ্ছে নর্মালি কানেক্ট করা বিভিন্ন সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ, পার্ট অফ স্পিচ, এগুলোকে কি করে কানেক্ট করে। সো এক একটা কনজাংশনের কিন্তু আসলে এক এক রকম ইউজ থাকে, আমরা জানি। তো এই ডিফারেন্ট ইউজগুলো আসলে আমাদের জানতে হবে যে কোন কনজাংশনটা আমরা কোন জায়গাতে কোন পার্সপেক্টিভে ইউজ করব, তাই না? সো আমরা আজকে ক্লাসে অ্যাডমিশন টেস্টে খুব বেশিবার আসা, খুব ইজি এবং খুব কনফিউজিং অনেকের কাছে, সেই কয়েকটি কনজাংশন নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমেই দেখে নেই আমাদের ফার্স্ট স্লাইডে কোন কনজাংশনটি আছে। ওকে, তো আমরা এখানে লাগাই, যেহেতু কনজাংশনের ক্লাস সবাই বুঝতে পারুক। দেখা যাচ্ছে কি? ওকে, অনেকেই চলে আসছে, দেখি কারা কারা। ঢাবি স্টার্ট, ঢাবি, হ্যাঁ। ওকে, তো যারা দেখছেন এখন কিন্তু অলমোস্ট 50 ক্রস আপ ডাউন করছে। সো আপনারা কিন্তু সবাই অবশ্যই শেয়ার করবেন। পোস্টটি যদি আপনারা শেয়ার না করেন তাহলে কিন্তু আসলে আপনাদের ফ্রেন্ডসরা ওভাবে দেখতে পারবেন। আর ভিউয়ার্স যদি বেশি না হয়, স্টুডেন্টস আসলে ক্লাসে যদি বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা ওইরকম ইফেক্টিভ ক্লাস হয় না। সো আপনারা অবশ্যই যেটা করবেন, আপনারা শেয়ার করতে থাকুন এবং আমরা এক্ষুনি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের দুটো খুব কমন জিনিস আমরা জানি, ইফ ভার্সেস ইন কেস। তো আমরা এই দুটো ওয়ার্ড নিয়ে, এবং এটা আমরা যদি অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু দেখি, দেখবে যে ইফ এবং ইন কেস নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়েছে, এবং এই ইফ এবং ইন কেসে কিন্তু একটা কনফিউশনের জায়গা থেকে যায়, যে জায়গাটা স্টুডেন্টসরা প্রায় ভুল করে, তারা জানে এবং তারপরেও ভুল করে। সো আমি এইটা মেনশন করার জন্য আসলে এই স্লাইডটি ফার্স্টে রেখেছি, যে ইফ আর ইন কেসের মধ্যে আসলে সম্পর্ক কী বা এদের মধ্যে আসলে ডিফারেন্সটাই বা কী।
তো যেটা বলছিলাম, আমরা একটু চিন্তা করি এভাবে, ইফ এবং ইন কেস মানেও যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে যদি চলে আসে বা আমরা যদি বলি, এবং ইফ মানেও কিন্তু যদি, তাহলে বোঝাই যাচ্ছে যে একটা কন্ডিশন কাজ করছে, তাই না? এখন তোমরা খুব সিম্পলি মনে রাখবে, এখানে এই ইফ বা ইন কেস দ্বারা আসলে আমরা আলাদা আলাদা কি করছি, দুটো ক্লজকে কানেক্ট করছি, তাই না? তো এই দুটো ক্লজ যখন কানেক্ট হচ্ছে, তার মানে দুই সাইডে আমরা বুঝিয়ে নিচ্ছি যে এক সাইডে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অন্য সাইডেও সেম ভাবে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে। তো কথা হচ্ছে দুটোর মিনিং যেহেতু যদি বা এই জাতীয় কিছুই, সেক্ষেত্রে আমরা কখন ইফ ব্যবহার করব এবং কখন ইন কেস ব্যবহার করব। তো আমরা খুব সিম্পলি যদি একটা কথা মনে রাখি, ভয় বা আশঙ্কা, তো আমরা সবাই এটা তো বুঝি যে ভয়, ফিয়ার, আশঙ্কা, কনফিউশন, এই ব্যাপারগুলো আমরা বুঝি না। তো এই ভয় বা আশঙ্কার ক্ষেত্রে একরকম হবে, আদারওয়াইজ অন্য সকল সিচুয়েশনে আমরা অন্যভাবে ইউজ করব। তো খুব সিম্পলি যদি আমরা এইভাবে মনে রাখি যে কারণ শর্ত বোঝাতে আমরা ইফ বা ইন কেস ব্যবহার করতে পারি, বাট সেক্ষেত্রে যদি কোনো ধরনের কি থাকতে পারে, ভয় বা আশঙ্কা থাকে, যে এটার জন্য এই ভয়ে, এই আশঙ্কায়, এই জাতীয় কোনো কথা যদি আমাদের ওই সেন্টেন্সে কোনোভাবে কোনো ক্লু দেয়া থাকে, এবং অবশ্যই এটা মনে রাখবে, এরকম ইফ বা ইন কেস দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে সেন্টেন্সে এমন কোনো ক্লু অবশ্যই দিয়ে দিবে, যেই ক্লু দেখেই তোমরা বুঝবে যে এখানে আমরা ইফ ব্যবহার করব নাকি ইন কেস ব্যবহার করব। তো আমরা একটু দেখি, আচ্ছা আমরা একটু দেখে নেই, খেয়াল করি। তো যদি নর্মাল সিচুয়েশনে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ, যদি কোনো ভয় বা কোনো আশঙ্কার জন্য আমি কিছু করি বা ওই শর্তে আমি কিছু করি, সেক্ষেত্রে আমি ব্যবহার করব ইন কেস। তো আমরা লেখাগুলো তো মেবি ক্লিয়ারই দেখাচ্ছে, আমি মোবাইল দেখেই পড়তে পারছি। দ্য ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট 100 ডিগ্রি সেলসিয়াস। একটু সিম্পলি চিন্তা করি, আচ্ছা দুটো সেন্টেন্স আমরা একসাথে পড়ি এবং তারপরে আমরা অ্যান্সার করার ট্রাই করব। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট। ওকে, তো এক্ষেত্রে আমরা দুটো জিনিসকে একটু কম্পেয়ার করার চেষ্টা করি। একটা বলা হচ্ছে কি, ওয়াটার বয়েলস, পানি ফুটে বা বাষ্প হয় যদি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় বা তাপ দেওয়া হয়। আরেকটা বলা হচ্ছে আমি ফোন নাম্বারটা লিখে নিব ড্যাশ আমি ভুলে যাই। আচ্ছা যদি ভুলে যাই, তাই না? এক্ষেত্রে কি একটা আশঙ্কা বা ভয় না যে আচ্ছা ভুলে গেলে কি হবে বা ভুলে গেলে প্রবলেম হতে পারে। সো সিম্পলি চিন্তা করো, এখানে কিন্তু কোনো ধরনের ভয় বা আশঙ্কা নেই যে পানি ফুটবে এই ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে। তো এখানে কিন্তু কোনো ভয় বা আশঙ্কা কাজ করছে না। কিন্তু আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, এখানে তোমরা দেখো, এখানে কিন্তু আমি ফোন নম্বরটা ভুলে যাওয়ার একটা আশঙ্কা কাজ করছে আমার মধ্যে। সো 1 নম্বরটাতে অ্যান্সার কি হবে এবং 2 নম্বরটাতে অ্যান্সার কি হবে? তো এই ক্ষেত্রে তোমরা এখন যেটা করবে, যারা দেখছো অবশ্যই কমেন্টে অ্যান্সারটি জানিয়ে দাও। প্রথম সেন্টেন্সে আমি আবার পড়ে দিচ্ছি, ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট 100 ডিগ্রি সেলসিয়াস। এবং কোয়েশ্চেন নাম্বার 2, I'll write down the phone number dash I forget. ওকে, সো যারা দেখছো সবাই অ্যান্সার করার চেষ্টা করো। রাহাত অ্যান্সার করেছে ইফ ইন কেস, ইয়েস ইউ রাইট রাহাত। তো অন্যরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো। এখন অনেকজন দেখছে, অলমোস্ট 60+70 অ্যারাউন্ড। ইউসা কমেন্ট করেছে 1 নাম্বার ইফ, মোশারফ কমেন্ট করেছে 1 নাম্বার হচ্ছে কেস, সেকেন্ড হচ্ছে ইফ। মোশারফ করিম মেবি আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল আগে, আমরা মাঝখানে যে গ্যাপগুলো নিয়েছিলাম তার আগে না। মোশারফ করিম তুমি মেবি বুঝতে পারো না, আমি আরেকবার একটু ক্লিয়ার করছি। যদি কোনো আশঙ্কা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভয় বা আশঙ্কায় ইন কেস, আর নর্মালি যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইফের পরিবর্তে ইফ নট বা আনলেসও ব্যবহার করতে পারি, তাই না? তো এখানে ব্যক্তিগত আলোচনা হচ্ছে আজ। যাই হোক, মনির কমেন্ট করেছে 1 নাম্বারটা হচ্ছে ইফ হবে, 2 নাম্বারটা হচ্ছে ইন কেস হবে, রাইট। সাফায়াতুল্লাহ কমেন্ট করেছে ইফ ইন কেস। ইউসা 2 নাম্বারটা কমেন্ট করেছে ইন কেস। কেস রেজাউর রহমান সাকিব সাহেব হাহা রিয়াক্ট দিচ্ছে। ওকে, যাই হোক, তো আমরা মেবি এইটা বুঝতে পেরেছি। যারা দেখছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আমি আবার রিপিট করছি। এবং কোশ্চেন দুটো একটু দেখে নিন। এবং যারা এখনও অ্যান্সার দিচ্ছেন না, সুমিত বসু সে কমেন্ট করছে ইফ ইন কেস, গুড।
তো আমি আবার ফাইনালি একটু সামারাইজ করছি, ইফ ইন কেস দুটোই আমরা নর্মালি শর্ত বোঝাতে ব্যবহার করবো এবং অ্যাডমিশন টেস্টে খুব কমন একটা কোয়েশ্চেন এটা। সো মনে রাখবো কি, যদি দেখি যে কোনো ভয় বা আশঙ্কা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ইন কেস ব্যবহার করতে পারি, আদারওয়াইজ ইফ ব্যবহার করব। তো আমরা আরেকটি প্র্যাকটিস দেখে নেই। আমাদের আগের দুটি কোয়েশ্চেন মেবি সবাই অ্যান্সার করতে পেরেছে কারেক্টলি। তো আমরা 3 এবং 4 নাম্বার কোয়েশ্চেনটি দেখি। 3 নাম্বার কোয়েশ্চেনটিতে বলা আছে আই উইল ওপেন দ্য আমব্রেলা ড্যাশ ইট রেইনস। আরেকটাতে বলা আছে ড্যাশ আই ফাইন্ড এ ব্যাগ আই উইল রিটার্ন ইট টু ইটস ওনার। তো দুটো কোয়েশ্চেন সবাই মেবি বুঝতে পারছি, আমি একটা আমব্রেলা খুলবো যদি বৃষ্টি হয় এরকম কিছু একটা। আরেকটাতে বলা হচ্ছে কি, আমি যদি একটা ব্যাগ খুঁজে পাই সেক্ষেত্রে আমি এটা ওনারের কাছে দিয়ে দেবো। হ্যাঁ, এখন কেউ আবার এই 4 নাম্বার কোয়েশ্চেনটাতে এইভাবে বুঝতে চায় না, ভাই আমি যদি ব্যাগ না দেই তাহলে ওই লোক আবার পুলিশের কাছে কেস করবে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, সেই ভয়ে আমি ব্যাগ ফেরত দিব। এটা না, জাস্ট ইথিক্স এবং অনেস্টির জায়গা থেকে কিন্তু আমরা কোথাও কোনো ব্যাগ বা কোনো ফেলে দেওয়া জিনিস যদি খুঁজে পাই আমরা ট্রাই করে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যদি জিনিসটা ইম্পর্টেন্ট হয়, তাই না? তো আমরা একটু ট্রাই করি। যারা যারা দেখছো অবশ্যই অ্যান্সার করো। ফার্স্টের অ্যান্সার কি হবে, সেকেন্ডের অ্যান্সার কি হবে, ইফ ভার্সেস ইন কেস। তো আমরা কমেন্ট করতে থাকি এবং আমি দেখি কারা কারা দেখছে এবং কারা কারা কমেন্ট করছে। হ্যাঁ, এখন অনেকেই দেখছে আমাদেরকে। সাফায়েতুল্লাহ, এটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু 3 এবং 4 নাম্বার কোয়েশ্চেন, কেউ 1, 2 এভাবে দিও না, যারা দিচ্ছ 3, 4 লিখে কমেন্ট করো, বেটার হয় আমার জন্য বুঝতে। মনির কমেন্ট করেছে ইন কেস এবং পরেরটা ইফ। ফারহান কমেন্ট করেছে ইন কেস ইফ। হ্যাঁ ফারহান, তুমি ভালো পারছো, গুড, এবং তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, টুম্পা আক্তার ইন কেস ইফ। মিঠুন সাহা সে কমেন্ট করছে 4 নাম্বার ইফ। ওকে, 4 নাম্বার ইফ আমরা দেখছি। তারপরে ইউসা কমেন্ট করে 3 নাম্বারটা ইফ। 3 নাম্বারটা, সরি না ইউসা, তুমি মেবি এখনো ক্লিয়ার বুঝতে পারছো না। দেখো, বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা কনফিউশন বা আশঙ্কা থাকে না এক্ষেত্রে আমাদের। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ ইফ দিলেও কিন্তু শুনতে একই রকম লাগছে, বাট আমাদের কিন্তু আলাদা একটা এক্সপ্রেশন রয়েছে যে আমরা কখন ইফ দিচ্ছি এবং আমরা কখন ইন কেস দিচ্ছি, তাই না? অনেকেই কমেন্ট করছে। আবু রায়হান সে কমেন্ট করছে ইন কেস এবং পরেরটাতে ইফ। সবুজ রানা সে 4 নাম্বারটা কমেন্ট করেছে ইফ। শরীফুল ইসলাম ইন কেস ইফ, গুড। তো অনেকেই কমেন্ট করছেন, আমি মেবি অনেকের কমেন্ট পড়তে পারিনি। এদিকে ইমরান হোসেন সেও কমেন্ট করেছে ইফ ইন কেস। সরি ইমরান হোসেন ভাইয়া, আপনি আরেকবার একটু ভালোভাবে পড়ে নেন, সেক্ষেত্রে ওকে, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো আপনার কনফিউশন দূর হয়ে যাবে। ওকে ইনশাল্লাহ ভাই, হ্যাঁ ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে সকাল 8টায়। ওকে, আমাদের প্রিয় অনেক ভাই ফিরছে। ওকে, যাই হোক, ব্যক্তিগত আলোচনা করো না। হ্যাঁ, ব্যক্তিগত আলোচনা করা উচিত না। ইফ ইন কেস সুমিত অ্যান্সার করেছে। রাহাত অ্যান্সার করেছে ইফ ইন কেস। ভাই একটু বোঝার চেষ্টা কর ভাই, যে এক্ষেত্রে আমরা একটা জায়গাতে বৃষ্টির আশঙ্কায় কিছু করছি, আর একটা জায়গাতে নর্মালি ব্যাগটা পেলে ফেরত দেওয়া উচিত যদি ব্যাগ পাই। কারণ ব্যাগ না পেলে তো ভাই ফেরত দিব না, যদি ব্যাগটা খুঁজে পাই সেক্ষেত্রে আমরা কি করবো, ব্যাগটা ফেরত দিব। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, I will open the umbrella in case it rains. যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমি কি করবো, আমব্রেলাটা ওপেন করব, আদারওয়াইজ কিন্তু কি হবে, আমি ভিজে যাব, তাই না? তো পরেরটাতে দেখি, আর ভিজে গেলে জ্বর হওয়ার সম্ভাবনা আছে। আবার জ্বর কিন্তু মাঝে মাঝে চিকুনগুনিয়া কনভার্ট হয়ে যেতে পারে। আমাদের সবার এখন একটা সামাজিক ব্যাধি হচ্ছে চিকুনগুনিয়া। যাদের হয়নি আসলে তারা সমাজে আসলে খুব টিকেই থাকতে পারছে না। আমি সামাজিক, আমারও হয়েছিল। তো যাই হোক, 4 নম্বরটাতে দেখি ড্যাশ আই ফাইন্ড আ ব্যাগ আই উইল রিটার্ন ইট টু ইটস ওনার। যদি আমি একটা ব্যাগ খুঁজে পাই সেক্ষেত্রে আমি কি করব, এটার ওনারের কাছে ফিরিয়ে দিব। এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো আশঙ্কা বা ভয় নেই, জাস্ট অনেস্টি বা ইথিক্সের জায়গা থেকে আমরা কাজটা করছি। তো বুঝতেই পারছি প্রথমটাতে অ্যান্সার হতে যাচ্ছে ইন কেস এবং পরেরটাতে অ্যান্সার হতে যাচ্ছে ইফ, তাই না? হ্যাঁ, এখানে বুঝছি ভাইয়া, মিনার অ্যান্সার করেছে, বুঝছি। টাইম অ্যান্ড টাইড আইডি, খুব কেমন নাম বুঝলাম না। হোয়েন। আচ্ছা, এখানে দুটো আমরা নিয়ে কথা বলছি, হোয়েনটা এখন ইউজ না করাই বেটার। ওকে, ইউসা কমেন্ট করেছে অনেক ভাই রক। ওকে, লজ্জা পেলাম। যাই হোক, ব্যাপার না, অনেকেই দেখছেন। হ্যাঁ,
এখন কিন্তু 150+, তাই না? সো সবাই কিন্তু শুধু দেখলে হবে না, অন্যদেরকে দেখান ভাই। এই যে দেখেন কত কষ্ট করে অ্যাডমিশনের সময় দিন রাত খেয়ে না খেয়ে ইংলিশ শিখলাম, সেই ইংলিশ কিন্তু এখন আবার দেখেন রাতের বেলা না খেয়ে আপনাদেরকে শেখানোর জন্য এখানে। তাহলে জ্ঞান কিন্তু আসলে নিজের কাছে রাখার জন্য না, জ্ঞান কি করতে হবে? বিলিয়ে দিতে হবে, তাই না? বড় বড় মনীষীরা বলছে এই কথা, আমি তো ভাই ছোট মানুষ, আমার কথা না করেন। সো জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ফেসবুকে শেয়ার বাটনে যান এবং আমাদের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিন, যাতে আপনার জ্ঞানটা সবার মাঝে বিলিয়ে যায়। আসলে শিক্ষা তো একটা পবিত্র জিনিস, তাই না? আমরা তো ভালো জিনিস শিখছি, ইংরেজি শিখছি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, আরেকজন আশিক হাসান আমাদের পাখি ভাই, সে কমেন্ট করছে, পাখি ভাই বলছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট অনেকটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে পাখি ভাই, আপনি না পারলে কে পারবে? আপনার পাখির কি অবস্থা জানাবেন অবশ্যই আমাদেরকে, এবং একদিন আপনি পাখি বিষয়ক বায়োলজি ক্লাস নিয়ে আসবেন আমাদের এই লাইভ ক্লাস বা আমাদের এই স্টেজে ইনশাল্লাহ। ওকে, তো আমরা একটু নতুন টপিকে চলে যাই। ইফ ইন কেস নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? মেবি নেই, যদি থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। লাইভ কয়টা থেকে? সুমন মুখার্জি, আসলে লাইভের ব্যাপারটা হচ্ছে আমরা অ্যানাউন্স করেছিলাম 9:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে লাস্ট কিছুদিন যাবত আসলে আমরা অভিশপ্ত হয়ে গেছিলাম, কেন হয়েছি আমরা জানি না। তো কিছুদিন যাবত কিন্তু আমরা আসলে এই লাইভটা কোনো কারণেই হচ্ছিল না। ইভেন আজকেও আমরা 9:30 হওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা 10:15 শুরু করেছি। এবং মনে রাখবেন আগামীকাল থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনো সমস্যা না করে এবং আল্লাহ যদি সহায় থাকে, তাহলে আমরা প্রতিদিন 9:30 এবং যেদিন দুটো ক্লাস থাকবে অবশ্যই তো আমাদের পেজে এবং গ্রুপগুলোতে অবশ্যই পোস্ট করে দেওয়া হবে, এবং সবাই কানেক্টেড থাকবেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে। সেটা হচ্ছে যেদিন দুটো ক্লাস থাকবে সেদিন 8:30 থেকে 9:30 একটি ক্লাস, এবং 9:30 থেকে 10:30 আরেকটি ক্লাস। আর যেদিন একটা ক্লাস থাকবে সেদিন আমরা 9:30 একটি ক্লাস কন্টিনিউ করব। ওকে, সো সবাই ইনশাল্লাহ আগামীকালকে ম্যাথ ক্লাস, শুধু ম্যাথ ক্লাস হবে। সেক্ষেত্রে আপনারা 9:30 অবশ্যই আমাদের পেজে একবার ঘুরে যাবেন টিচার আসছে কিনা। টিচার না আসলে 5-7 মিনিট 10 মিনিট ওয়েট করাই যেতে পারে, আমরা জীবনে অনেক এরকম টিচারদের জন্য ওয়েট করেছি। সো এটা আসলে ভালো কাজ, তাই না? ওকে, সজীব ভাই আমি জানি ভাই আপনি ম্যাথের টিচার, কোনো সমস্যা নেই, সব বিষয় পড়া হবে। আপনি ম্যাথের চেয়ে পাখির প্রতি আপনার ভালোবাসা অনেক বেশি। হ্যাঁ, তারপরেও আপনি ইনশাল্লাহ ম্যাথ ক্লাসও নেবেন আশা করা যায়। মির্জা সাদমান ভাই, আপনার এই যে কমেন্ট নোটিস করলাম যে হেই ক্যান্ট ইউ নোটিস মাই কমেন্ট। আমি নোটিস করেছি ব্রো, মেবি আগেরগুলো খেয়াল করা হয়নি, কারণ কমেন্ট তো কন্টিনিউ আসছে। সজীব মিত্র সে কমেন্ট করছে, ভাই আমি ইংরেজিতে অনেক দুর্বল, এই মুহূর্তে কি করতে পারে? বা এই মুহূর্তে আপনি একটাই কাজ করতে পারেন, সেটা হচ্ছে লাইভ ক্লাসটা খুব ভালোভাবে দেখবেন এবং অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করবেন, যাতে আপনার মতো আপনার যে বন্ধুরা খুবই দুর্বল আছে তারাও যাতে এই মুহূর্তে আমাদের ক্লাসটি দেখতে পারে। ওকে, আরেকবার রিভিউ করবো, তো আমি বলে দিচ্ছি, যদি বোঝায় বা শর্ত অর্থে যদি কোনো ভয় বা আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে আমরা ইফের পরিবর্তে ইন কেস ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ইফ ব্যবহার করব। ওকে, তো আমরা পরের টপিকে চলে যাচ্ছি, দেখি কি আছে। Isn't it lively? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দো, তাই না? আমরা যতদিন থেকে আসলে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরা শুরু করলাম, তারপর থেকে আসলে অ্যাজ ইফ আর অ্যাজ দো পড়তে জীবন ঝালাপালা হয়ে গেছে, তাই না? অ্যাজ ইফ অ্যাজ দো ভাই কি পড়ার আছে? আসলেই অ্যাজ ইফ অ্যাজ দো কিন্তু নতুন করে পড়ার কিছু নাই। তারপরে আপনারা মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট করেন বা মাঝে মধ্যে ভুলে যান, সেই ক্ষেত্রে আসলে এই অ্যাজ ইফ অ্যাজ দোটা একটু রিভিউ করার জন্য, এবং হ্যাঁ যদিও সহজ তারপরেও কিন্তু আপনারা ভুল করেন, তো সেই ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করানোর জন্য যে ভাই জিনিসটা সহজ, কেউ ভুল করেন না। এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, এটা আমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে এবং খুব সহজ জিনিস, তাই না? কি জন্য একটা কোয়েশ্চেন ছিল না আমাদের, হি টক্স অ্যাজ ইফ ইউ আর আ ম্যাড। তো আমরা সেই জিনিসগুলোই দেখবো। হ্যাঁ, সবাই শেয়ার করছেন, ধন্যবাদ, ভালো লাগলো। পারিজাত মুন, ওকে, সুপ্তি ভাই, ডিউতে কবে এক্সাম হবে এবার?
ডিইউতে এক্সাম হচ্ছে যেটা সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বরের যে ফ্রাইডেগুলো আছে ওই ফ্রাইডেগুলোতে হবে, বাট কোন ইউনিটে কবে এক্সাম হবে ওই ডেটটা ডিইউ এখনও দেয়নি, অন্যান্যগুলো মেবি ডেট দিয়ে দিয়েছে। সো ডিইউর এক্সামটা হচ্ছে আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরে হচ্ছে, তো যত তাড়াতাড়ি বিপদ কাটে ততই ভালো, তাই না? আমাদের এখন অনেকেই কিন্তু দেখছেন ডিইউতে এক্সাম স্টার্ট হবে না ভাই, ডিইউতে হচ্ছে 29শে সেপ্টেম্বর এক্সাম স্টার্ট হবে এরকম কোনো কিছু তো মেবি না, কারণ এখানে কিন্তু অনেকগুলো আচ্ছা যাই হোক, হয়তো বা ভাই কোনো বিশেষ সূত্র থেকে ইনফরমেশন জেনেছেন, ধন্যবাদ। এবং অবশ্যই যদি কেউ আগে ইনফরমেশন জানে সবাইকে জানিয়ে অবশ্যই আপডেট দিবেন। ওকে, ওমর ফারুক সে কমেন্ট করছে ভালো লাগলো ভাই। ওকে, থ্যাংক ইউ ভালো লাগার জন্য। ওকে, ভিডিও ইজ শেয়ারড বাই মি ব্রো, থ্যাংক ইউ। ওকে, তো আমরা একটু অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যাপারটা দেখি। অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো কিন্তু ক্লজ মার্কার হিসেবে কাজ করে, তার মানে এর দুই সাইডে কিন্তু কি থাকবে, দুটো ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটি সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা সিম্পলি যদি চিন্তা করি, অ্যাজ ইফ অ্যাজ দো এর এক সাইডে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অন্য সাইডে পাস্ট ইনডিফিনিট হয়, তাই না? খুব সিম্পল ব্যাপার। অ্যাজ ইফ অ্যাজ দোর এক সাইডে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অন্য সাইডে পাস্ট ইনডিফিনিট হয়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা জানি। আমরা যেটা আরও জানি সেটা হচ্ছে এখানে আমরা মাঝে মধ্যে মেইন ভার্ব হিসেবে কি করি, বি ভার্ব ইউজ করি। বি ভার্ব মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে, আমরা এটাও সবাই পারি, আমি কিন্তু কাউকে আন্ডার এস্টিমেট করছি না অ্যাজ ইফ অ্যাজ দো পড়ি, আমি জানি আপনারা সবাই জানেন, বাট আমি কি করছি একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, ভাই ভুল করা কিন্তু যাবে না। তো খেয়াল করেন, মাঝে মধ্যে বি ভার্ব কিন্তু সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার টেন্স অনুযায়ী ভ্যারি করে এগুলো ইউজ করতে পারি। যেহেতু পরের ক্লজটিতে কি হবে, পাস্ট টেন্স হবে, তার মানে বোঝাই যাচ্ছে এম, ইজ, আর আমরা দিতে পারছি না, তাহলে এখন ওয়াজ আর ওয়্যার। আমরা এটা সবাই শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু এক্সেপশন হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো যখন থাকবে বা ইফ ক্লজ কন্ডিশনাল যখন থাকে, সেই ক্ষেত্রে বি ভার্ব হিসেবে শুধুমাত্র আমরা ওয়্যারকে ব্যবহার করব, বাকি সব বাদ। একমাত্র না, কি যেন একটা ডায়লগ আছে না, অনলি ওয়্যার ইজ রিয়েল, তাই তো? তো আমরা একটু দেখে নেই, তাহলে যেহেতু অনলি ওয়্যার ইজ রিয়েল, তাহলে বাকি সব ফেক। তো আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে যদি বি ভার্ব ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, শুধুমাত্র ওয়্যার। আদারওয়াইজ কোনো অ্যাকশন ভার্ব যদি থাকে, লাইক গো, লুক, সি, এই ধরনের কিছু যদি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কোন ফর্মে ব্যবহার করব, পাস্ট ফর্মে ব্যবহার করব। আর একটা ব্যাপার মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ওয়ান সাইডে যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, সেক্ষেত্রে অন্য সাইডে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সো এই দুটো সূত্র যদি মনে রেখে আমাদের অ্যাডমিশন টেস্ট বা যেই কম্পিটিটিভ এক্সামগুলো হয়, আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। এর বাইরেও কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর অনেকগুলো নিয়ম আছে, অনেক এক্সেপশন আছে, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না, বা আমি যদি এখন এই ক্লাসে পড়াতে যাই, ম্যাক্সিমাম মানুষের আসলে কনফিউশন ক্রিয়েট হবে এবং এই ইজি জিনিসটা আমরা পেঁচিয়ে ফেলবো অনেক, কারণ আমাদের যেহেতু পরীক্ষা এই দুটো রুলসের বাইরে খুব আসে না বললেই চলে একদম। দ্যাটস ওয়াই কিন্তু আমি আসলে এই দুটো আলোচনা করছি, বাকি অনেকগুলো রুলস রয়েছে এবং এগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের গ্রুপগুলোতে রেগুলার ডিটেইল সহ পোস্ট দিয়ে থাকি। সো আমরা অ্যাডমিশনের জন্য জাস্ট এই দুটো রুলস করলেই ইনাফ, যেহেতু আমাদের অ্যাডমিশন টাইম অনেক কাছাকাছি চলে এসেছে এবং এগুলো কিন্তু আমাদের ফাইনাল প্রিপারেশন তোমাদের জন্য, যাতে অ্যাডমিশনে তোমরা ইংলিশটাতে পাস করতে পারো এবং অনেক ভালো মার্কস পেতে পারো, যাতে সবাই বলতে পারো যে ইংলিশে 23 পেয়েছি, 24 পেয়েছি, আর 20+ পেয়েছি, তাই না? সো যাই হোক, এখন আমরা প্র্যাকটিস দেখতে পারি। দেখি অনেকেই কমেন্ট করেছে, আবার কমেন্ট না পড়লে আপনারা মাইন্ড খেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছি, ভাই এই ক্লাসটা কোন শ্রেণীর উপযোগী? ভাই এগুলো হচ্ছে বেসিক ইংলিশ ক্লাস। তো মেইনলি আমাদের এখন টার্গেট হচ্ছে যারা অ্যাডমিশন দিচ্ছেন, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন এবং যারা হচ্ছে বিসিএস বা অন্যান্য জবের প্রিপারেশন নিচ্ছেন। বাট যারা হচ্ছে এসএসসি বা এইচএসসি লেভেলে আছেন, তারা যদি এখন থেকে এগুলো ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনে গিয়ে ইংলিশ যে একটা প্যারা, ইংলিশ যে একটা ভয়, এই কথাটা আর বলবেন না। তখন বলবেন ইংলিশই তো মজা, ইংলিশই তো দরকার, তাই না? সো আসলে ক্লাসটা যে কেউ দেখতে পারে, কারণ এগুলো কিন্তু 6 থেকে শুরু করে সব। আর ইংলিশ এমন একটা জিনিস, এগুলো 6এও যে ইংলিশ পড়ানো হয়, অ্যাডমিশনেও কিন্তু সেম ইংলিশই পড়ানো হয়। এমন জাস্ট কি হয়, জিনিসটা একটু আপডেটেড হয় বা একটু এক্সপ্লেইন করা হয় বেশি, আদারওয়াইজ কিন্তু তেমন কিছুই না।
সো সবাই কিন্তু অবশ্যই দেখতে পারেন, এবং যারা এখানে আছেন দেখছেন অ্যাডমিশন স্টুডেন্ট, তোমরা কিন্তু আরেকটি কাজ করবে, তোমাদের যারা জুনিয়র্স রয়েছে, যারা স্কুলে পড়ে বা যারা কলেজে পড়ে, তাদেরকেও কিন্তু আমাদের ভিডিও এবং আমরা আমাদের পেজ বা গ্রুপে যে রেগুলার পোস্টগুলো দিচ্ছি সেই পোস্টগুলো অবশ্যই দেখতে বলবে, যাতে তারা এই পোস্টগুলো রেগুলার দেখে এবং নিজেদের বেসিকটা ডেভেলপ করতে পারে, বুড়া বয়সে এসে যাতে বলতে না হয় যে ইংলিশ কঠিন। তো সবাই বাচ্চারা যাতে বড় হয় যে না, ইংলিশ তো অনেক ইজি ব্যাপার, ইংলিশকে কেউ কঠিন বলে নাকি? প্রতিটা ওয়ার্ডের মিনিং বলে দিয়েন এখানে না। আমাদের এক্সাম্পলগুলো কিন্তু অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, এবং সেখানে খুব বেশি কঠিন ওয়ার্ড আমরা ইউজ করছি না, এবং যে ওয়ার্ডগুলো না বুঝলে সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমি অবশ্যই বলে দিচ্ছি, তাই না? ওকে, হ্যাঁ এটা হচ্ছে হাসান, হ্যাঁ নাজমুল হাসান। মূলত হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনে নিচ্ছি, এবং এটা আমাদের এই সিজনের অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন আজকে থেকে শুরু হচ্ছে, এবং কন্টিনিউ আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 8:30 এবং 9:30 আমরা ক্লাস দিয়ে থাকবো আগামীকাল আজকে থেকে এবং আগামীকাল থেকে। সো অবশ্যই কিন্তু কি করবেন, আমাদের এই ভিডিওটি সবাই নিজেদের টাইমলাইনে এবং নিজেদের ফ্রেন্ডস এবং যারা জুনিয়র্স যারা রয়েছেন সবার সাথে শেয়ার করবেন। কঠিন ভাই, খুব কঠিন না রে ভাই, খুবই তরল। ওকে, তো আমরা রুলসটি কি দরকার আছে? মেবি না, আমরা প্র্যাকটিসে যাই। আচ্ছা আমি এই সাইডেই রাখি। সবাইকে দেখতে পাচ্ছি, সবার তো দেখতে পাওয়া উচিত। আমাকে কি দেখা যাচ্ছে? এক ভাই বলছে তার নামটি বলতে হবে। ভাই আপনার নাম হচ্ছে উৎপল মন্ডল, আমি পড়তে পারছি। ওকে, মির্জা সাদনান সে বলেছে মেক মি আন্ডারস্ট্যান্ড বিটুইন অ্যাডভার্বিয়াল অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড ফ্রেজ। ভাইয়া আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ বা নেক্সট উইকের মধ্যে আমরা ক্লজ এবং রিডিউস ক্লজের একটি না আসলে একটা সিরিজ ক্লাস নিব, 2 অথবা 3টি ক্লাস আমি নিব, এবং এখানে একটি ক্লাসে আমি ডিটেইল পড়াবো এবং বাকি একটি ক্লাসে জাস্ট শর্টকাট 3টি লাইন দিয়ে আমরা যেই কোনো ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা যে কোনো ক্লজ এবং রিডিউস ক্লজের অ্যান্সার করতে পারবো, এবং আরেকটি ক্লাস হবে জাস্ট আমরা প্র্যাকটিস করবো, আমি কোয়েশ্চেন দিব আপনারা অ্যান্সার করবেন। সো আমরা কিন্তু ক্লজের উপর একটি সিরিজ ক্লাস পেতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা হয়তো বা এই উইকে, আদারওয়াইজ নেক্সট উইকের শুরুর দিকেই ইনশাল্লাহ। সো সবাই আমাদের সাথে থাকবেন, এবং যেই কোনো যার যেই টপিকে প্রবলেম অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো এখানে কিন্তু কোশ্চেন অলরেডি চলে এসেছে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, মেবি দেখা যাচ্ছে না, অনেকে দেখতে পাচ্ছেন না। ওকে, তো ফার্স্ট ইয়ার সেন্টেন্সটা দেখেন, হি লুকস অ্যাজ ইফ হি ড্যাশ দ্য অ্যান্সার। তাকে দেখে মনে হচ্ছে কি সে অ্যান্সারটা জানে। এরকম আছে না কিছু মানুষ একদম জন্ম থেকে আত্মবিশ্বাসী, কিচ্ছু পারে না, আবার তাদের চেহারা ছবি এমন ভাই দেখলেই মনে হয় ও তো সব জানে। তো যাই হোক, সেরকম কোনো একটা ব্যক্তির কথা হয়তো বলা হয়েছে। তো হি লুকস অ্যাজ ইফ হি ড্যাশ 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 অনেক কিছু। ওকে, তো মেইন ব্যাপার হচ্ছে হি এর সাথে কি আছে লুকস, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, বোঝাই যাচ্ছে। এবং এখানে আমরা কি পাচ্ছি অ্যাজ ইফ, এখন পরে হি। এখন আমরা জানি নর্মালি হি থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে যদি এইভাবে হয় নোর সাথে নোজ হয়ে যেতে পারতো, নোজ, কিন্তু এখানে আসলে সেই ব্যাপারটা হচ্ছে না, আমরা দিচ্ছি কি পাস্ট ইনডিফিনিট। এখন নো এর পাস্ট ইনডিফিনিট ফর্ম কি বা নো এর পাস্ট ফর্ম কি দেখি সবাই একটু অবশ্যই অ্যান্সারটা জানিয়ে দিতে থাকেন। আসলে আমিও তো ভুলে যেতে পারি, তাই না? আপনারা জানান, আপনারা এটা দেখে আমি আবার বলবো। সেকেন্ড সেন্টেন্সটা দেখি, হি ইজ এ কোয়েক। আচ্ছা, কোনো একটা ভাই বলছিলেন ভাই কঠিন ওয়ার্ড থাকলে একটু মিনিং টিনিং বলেন। দেখেন, কোয়েক অনেকেই জানেন, আমি জানি, বাট যারা জানেন না, এটা হচ্ছে হাতুড়ে ডাক্তার। এই সেন্টেন্স এটা হাতুড়ে ডাক্তার হিসেবে ইউজ হয়েছে। তো দেখেন, হি ইজ এ কোয়েক বাট হি বিহেভস অ্যাজ দো হি, আচ্ছা দেখেন, হি বিহেভস অ্যাজ দো হি ড্যাশ আ ডক্টর। রে ভাই, হাতুড়ে ডাক্তার কি আর ডাক্তার হয় রে? কিন্তু সে এমন একটা ভাব নেয় সবসময়। দেখবেন এরকম কিছু লোক, কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে একটা লোক, সে MBBS পাস করছে, কোথা থেকে পাস করছে তাও সে জানে না, কিভাবে পাস করছে তাও জানে না, বাট তার কাছে সার্টিফিকেট আছে, এবং আরো অনেক কিছু হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কথা নাই বলি। তো দেখেন, অ্যাজ দো আছে, অ্যাজ দো এর আগে কি আছে হি বিহেভস, তার আচার আচরণ এমন, সে এমন ব্যবহার করছে, সে একজন ডক্টর। তো বি, আমরা বি ভার্বের ফর্মগুলো অলরেডি জানি যে কি কি হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং আমরা এটাও জানি যে এই অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত ক্লজে যদি বি ভার্ব ইউজ করতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ার ইউজ করতে হয়। সো যারা অ্যান্সার করেছিলাম আমি একটু
মির্জা সাদনান সে বলেছে হ্যাঁ আমাদের ক্লাসগুলো কি সেম টাইমে হবে কিনা, হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাসই ইদার 8:30 PM অর 9:30 PM এ। তো এখানে দেখা যাচ্ছে রাহাত ফার্স্টে বলেছে নিউ, ওকে গুড, ওয়ার, তারপরে রাসেল 1 নাম্বারটা বলেছে নিউ, তারপরে শিমু কমেন্ট করেছে নিউ ওয়ার, রাকিব কমেন্ট করেছে নিউ ওয়ার, তারপরে রাসেল কমেন্ট করেছে ওয়ার 2 নাম্বারটার অ্যান্সার, রিঙ্কি কমেন্ট করেছে নিউ 1 নাম্বারটা মেবি, সুমিত বসু কমেন্ট করেছে নিউ ওয়ার, টুম্পা আক্তার সেও সেম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইউসা কারেক্ট অ্যান্সার দিয়েছে, তারপরে হচ্ছে মান্তিয়ন চাকমা মেবি, আমি জানি না ঠিক প্রনাউন্স করেছি কি না, মান্তিয়ন মেবি এরকম কিছুই হবে, সরি ব্রো। যাই হোক, তারপর হচ্ছে তানভীর কমেন্ট করেছে হচ্ছে নিউ ওয়ার গুড, রাহাত আবার কমেন্ট করেছে নিউ ওয়ার, ইউসা ওয়ার, তানভীর রহমান সে 2 লিখেছে, নাজমুল হাসান সে কমেন্ট করেছে ভাই আপনারা কোন কোন বিষয়ের উপরে ক্লাস নেন অ্যাডমিশন টেস্টের জন্য। ভাই আমরা সব বিষয়ের উপরে, আমাদের আলাদা আলাদা এক্সপার্ট টিচার রয়েছে যারা প্রত্যেকটা বিষয়ের উপরেই ক্লাস নেয়। আমি ইংলিশের ক্লাস নেই, নেক্সট দিন আমাদের আলামিন খান সৈকত স্যার আসবেন, সে ম্যাথের ক্লাস নেবেন, তারপরে হয়তো বা ফয়সল স্যার সে ম্যানেজমেন্ট ক্লাস নেবেন, হাসিম রেজা স্যার সে হচ্ছে বাংলার ক্লাস নেবেন, মোবারক হোসেন রনি স্যার সে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস নেবেন, এবং এরা সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি আইবিএর স্টুডেন্ট, এবং অবশ্যই তারা নিজেরাও বিভিন্ন স্বনামধন্য কোচিংয়ে ক্লাস নিয়ে থাকেন। যাই হোক, এগুলো নিয়ে আমরা এখন আর কথা না বলি, ওকে। তো এই ব্যাপারটা নিয়ে মেবি আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, এবং মেবি নেইও। তো যারা যারা দেখছেন সবাই ঘুমিয়ে যাচ্ছে নাকি আমি বুঝলাম না, সবাই একটু কমেন্ট করতে থাকেন, কমেন্ট না করলে তো ভাই হবে না, কথা বলেন। আচ্ছা, তো আমরা পরের টপিকে চলে আসি। ওকে, না আমাদের আরেকটি কোশ্চেন দেখা যাচ্ছে, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়। আচ্ছা, তো এখানে বলেছে হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ দেয়ার, সে এমনভাবে কথা বলছে যেন সে ওখানে ছিল, তো বি, তাই না? এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কি আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি যেন হয়, পাস্ট পারফেক্ট হয়। সো সবাই একটু কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিতে থাকি। ওকে, তো অনেকেই অয়ার ভুল পথে চলছি, হ্যাঁ মুখস্থ করেছেন সবাই, বোঝা যাচ্ছে। হি হ্যাড, এই যে আমাদের পাখি ভাই এতক্ষণে একটা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সজীব ভাই হ্যাড। আচ্ছা, আগে একটু এটা আমরা ক্লিয়ার হয়। আচ্ছা, আপনাদের কাছে খুব সিম্পল একটা কোয়েশ্চেন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বলেন তো। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিভাবে হয়? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এইভাবে, এই যে সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস কমপ্লিমেন্ট, এখানে কিভাবে আমরা ভার্বের ফর্মটা দিব? সবাই একটু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আগে কমেন্ট করে জানিয়ে দেন। পদার্থ রসায়ন জীববিজ্ঞানের ক্লাস নেন ইনশাল্লাহ, আমাদের অতি সত্বর আমরা সায়েন্সের ক্লাসগুলো শুরু করব। আচ্ছা, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট হবে, এবং পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখি। এখন কারেক্ট অ্যান্সার আসছে প্রেজেন্ট থাকলে। আচ্ছা, চয়ন সে কারেক্ট অ্যান্সার মানে এক্সপ্লেন করার চেষ্টা করছে যে হ্যাঁ প্রেজেন্ট থাকলে ওয়ার হয়তো, গুড ভাই আপনি বুঝতে পারছেন। ফারহান কমেন্ট করছে হ্যাড বিন হবে ভাই, হ্যাঁ হ্যাড বিন হবে। তানভীর সে কমেন্ট করেছে হ্যাড বিন। আমাদের সজীব ভাই, পাখি ভাই সে কমেন্ট করে, ও আচ্ছা সে আবার স্ট্রাকচারের বিশাল অবস্থা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ইএক্সটি এক্সটেনশন। ভাই আপনি ভাই ম্যাথ কেন পড়ান, আপনার তো ইংলিশ পড়ানো উচিত, আপনি তো জোস। আচ্ছা, এরপরে রাকিব হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বে পিপি, ওকে গুড। হ্যাড বিন হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, ওকে সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট, গুড। সুমিত বসু, এই যে দেখেন সবাই কিন্তু পারতেছি, বাট অ্যান্সার যখন করতে যাই এটাই হচ্ছে কথা ভাই, আমরা সবাই পারি কিন্তু কাজের জায়গায় গিয়ে না কেমন কেমন যেন হয়ে যায়। আপনাদেরকে বলা ছিল যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, হি টকড, এখানে কিন্তু আমি হি টকস এগুলো বলিনি, এখানে
টক ছিল, তাই না? পাস্ট ইনডিফিনিটে ছিল, তাহলে পরের ক্লজটা কি পাস্ট পারফেক্টে যাবে না? এবং পাস্ট পারফেক্ট মানে বুঝতেই পারছেন একটা হ্যাড কিন্তু আমার লাগবেই। এবং বি ভার্বের কিন্তু আরো কিছু ফর্ম রয়েছে, তাই না? বি ভার্ব মানে কিন্তু শুধু যে এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে BEING, V3 হচ্ছে BEEN। তাহলে দেখেন হ্যাভ হ্যাজের পরে যদি আমরা V3 দিতে যাই, তাহলে এখন আমরা কি এখান থেকে এই যে বি ভার্বের যে V3 ফর্মটা, এই ফর্মটা ইউজ করব না? খেয়াল করেন, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি বিন, তাই না? বিনটা কি হচ্ছে V3 হিসেবে আমরা ইউজ করছি, তাই তো? তাহলে দেখেন হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন দেয়ার, এটা কি বলা যায় না? সবাই কি বুঝতে পারছে? যারা যারা প্রথম দিকে অয়ার অ্যান্সার করছিলেন, অয়ার প্লাস এইখানে এই যে দেখেন ক্লাসের শুরুতে জাস্ট এই কথাটাই বলেছি যে আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই পারি, বাট তারপরেও সহজ জায়গাতে আমরা কেন যেন একটু ভুল করে ফেলি। সেই ভুলটা করলেই কিন্তু ধরেন আপনার একটা মার্কস -1.20 মাইনাস হয়ে যাবে এবং আরো মাইনাস মার্কিং তো আসেই, তাই না? তাহলে একটু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে সেই ক্ষেত্রে যদি বি ইউজ করতে যাই শুধুমাত্র অয়ার, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে? পাস্ট পারফেক্ট। তার মানে কি হ্যাড বিন প্লাস হ্যাড প্লাস V3। তো যেহেতু এখানে বিটা মেইন ভার্ব হিসেবে দেওয়া আছে, তাই হ্যাডের সাথে বি এর V3 কি বিন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পেরেছেন এবং পারেননি সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানিয়ে দিন যে ভাই বুঝতে পেরেছি আর বুঝতে পারিনি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়ও চলে যাচ্ছে আসলে, বাট ক্লাসটাও দরকার। ওকে, তো আমরা আরও ছোটোখাটো দু একটা টপিক আজকে আলোচনা করবো এবং ইনশাল্লাহ যেহেতু আমাদের আজকে ক্লাসটি একটু লেটে শুরু হয়ে গেছে, তো কিছু টপিক যেগুলো আমরা আজকে আলোচনা করতে পারবো না সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি দো, অলদো ভার্সেস সিন্স, অ্যাজ, বিকজ। আমরা জানি এগুলো সবই কি কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়। কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে একটু খেয়াল করি যে দো, অলদো এবং সিন্স, অ্যাজ, বিকজ জিনিসগুলো আমি কেন আসলে একসাথে লিখলাম বা মাঝখানে কিন্তু ভার্সেস দেয়া আছে, এরা এখন মারামারি করবে। খুব সিম্পল কথা, দুটো সম্পূর্ণ বিপরীতমুখ দুটো জিনিস। দো, অলদো একই অর্থে ব্যবহৃত হয়, ভার্সেস সিন্স, অ্যাজ, বিকজ এরা আবার একই অর্থে ব্যবহৃত হয়। কথা হচ্ছে কোন সিচুয়েশনে আমি দো, অলদো ব্যবহার করব, কোন সিচুয়েশনে আমি সিন্স, অ্যাজ, বিকজ ব্যবহার করব। খুব সিম্পলি মনে রাখো, যদি দেখো যেহেতু এখানে কি কমপ্লেক্স সেন্টেন্স আমি বললাম, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো ক্লজ থাকবে মিনিমাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা একটাই থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে যেটা শুরু হবে একটি ক্লজ মার্কার দিয়ে, এবং এইগুলো সবই কি ক্লজ মার্কার হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো আমরা দো, অলদো সম্বন্ধে আসলে কি জানি, যারা যারা দেখছি তারা একটু কমেন্ট করে অ্যান্সার করার চেষ্টা, সরি অ্যান্সার তো না, কে কি বুঝি আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো কথা হচ্ছে কখন দো, অলদো আর কখন হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ। একটু যদি আমরা এভাবে মনে রাখি, তামিদ শোভন সে বুঝতে পারছে। রুবেল, আচ্ছা রুবেল কমেন্ট করেছে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে পেঁচানো, জটিল। আচ্ছা, যেই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অবশ্যই একটি ক্লজ মার্কার যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আর কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে যদি আরও কনফিউশন থাকে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্লাস বা লেকচার নেওয়া হবে সেই লেকচারে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, আমরা ডিটেইল আলোচনা করব। ওকে, ভাই আসতে দেরি হয়ে গেছে, ব্যাপার না, তুই অবশ্যই যেটা করবি এই ক্লাসটা শেষ হওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখবি, নাহলে তো অবশ্যই জানোস কি হওয়ার। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি দো, অলদো ভার্সেস সিন্স, অ্যাজ, বিকজ। দো, অলদো হচ্ছে যদি দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট বোঝায়, যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা সেই কাজটি না হয়ে যদি উল্টা কোনো কাজ হয় যেটা হওয়ার কথা না, যেমন বললাম যে আমি আজকে সারাদিন ভাত খাইনি তাও আমার ক্ষুধা লাগেনি, ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না। যারা সারাদিন খায় না তাদের কিন্তু আসলে ক্ষুধা লাগার কথা, তাই না? যদিও এখনো আমি কিছুক্ষণ আগে ভাত খেয়ে এসেছি বাসা থেকে। আচ্ছা, ভুলে গেছিলাম, মুখস্থ হয়ে গেছে আসলে এই কথা বলতে বলতে, কারণ এই কাজটা এত রিপিটেটিভলি হয় আসলে মনেই থাকে না। আর সিন্স, অ্যাজ, বিকজ এটা হচ্ছে কি
কারণ, তাই না? এটার ফলে এটা হয়েছে, এটার ফলে এটা হয়েছে। ছেলেটা দেখতে অনেক স্মার্ট, তাই তার আজকে অনেকগুলো বন্ধু। কোন ধরনের বন্ধু, সেই অ্যাজেক্টিভ আমরা অ্যাজেক্টিভের লেকচারে শিখবো ইনশাল্লাহ। তারপরে কিন্তু দেখো অনেক সময় আছে যে, এই এক্সাম্পল যখন বললাম, অনেক ছেলে নিজের চেহারা মোবাইলে দেখতেছে, ভাই আমিও তো সুন্দর ভাই, বাট আমার তো ভাই অনেক বন্ধু নাই। দেখেন, সে সুন্দর কিন্তু তার অনেক বন্ধু নাই, বা সে সুন্দর হওয়া সত্ত্বেও তার অনেক সেই ধরনের বন্ধু নাই। ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক, ন্যাচারাল না। তাহলে দুটো ক্লজের মধ্যে যখন কন্ট্রাস্ট বোঝাবে, যেটা হওয়া উচিত, যেই জিনিসটা স্বাভাবিক সেই জিনিসটা হবে, তখন আমরা ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করব সিন্স, অ্যাজ, বিকজ। এবং যদি কন্ট্রাস্ট বোঝায় সেক্ষেত্রে দো, অলদো। দেখি কারা কারা কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আরেকটু পড়ে নেই। হ্যাঁ, একজন বলছে কারণ বোঝালে সিন্স, অ্যাজ, বিকজ। দো দিয়ে বিপরীত, হ্যাঁ বিপরীত অর্থক বোঝায়, ঠিক আছে। দো হিজ পোর হিজ অনেস্ট, হ্যাঁ চিরন্তন একটি এক্সাম্পল। দো হিজ পোর হিজ অনেস্ট। বাট আমার না এই জায়গাটাতে আসলে কনফিউশন আছে। আমার তো মনে হয় যে যারা গরিব তারাই তো সৎ। জানি না ধনীরা অসৎ কিনা, আমি নিজেও গরিব মানুষ, বাট আমি খুব একটা ডিসঅনেস্ট না। তাহলে আমার এইখানে মনে হয় না যে অ্যাজ হিজ পুর হিজ অনেস্ট, সে গরিব বিধায় সে আজকে সৎ। এখানে কেন আমরা সেই ছোটবেলায় অ্যাডভান্স লার্নার এক্সাম্পল দেখতাম যে গরিবরাই, মানে আমাদের একটা মিসকনসেপশন যে গরিবরাই আসলে অসৎ হবে। বাট দেখা যায় কি, সবচেয়ে বড় বড় অসৎ মানুষগুলো কিন্তু তাদের অনেক টাকা আছে, তারা অনেক বড় বড় কাজ করে, বড় বড় চুরি করে। গরিবরা চুরি করে 10 টাকা 20 টাকা পকেট মারে, আর বড়রা চুরি করে 3000 টাকা, 3000 কোটি 4000 কোটি টাকা, তাই না? সো আসলে এই এক্সাম্পলটা কেন যেন আমার কখনো দিতে ইচ্ছা করে না যে দো হিজ পোর হিজ অনেস্ট। হ্যাঁ, হিজ রিচ হিজ অনেস্ট, সেই ক্ষেত্রে আমরা দো দিতেই পারি। আচ্ছা যাই হোক, কেউ পার্সোনালি নিয়েন না। হ্যাঁ, এই যে এইখানে একটা ভালো এক্সাম্পল ছিল, এই এক্সাম্পলটা ভালো লাগলো। দো হিজ রিচ হিজ পুয়ার মাইন্ডেড, এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা সুন্দর ছিল। যদিও সে বড়লোক, বাট সে খুবই ছোট মনের, মিন মাইন্ডেড, তাই না? আচ্ছা, হ্যাঁ ভাই অনেক দিন পরে আসলাম, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আসবো। এটা কন্ট্রাস্ট না। দো অনেক ভাই ইজ মাই টিচার, হি ইজ মাই ব্রাদার। কিন্তু আসলে টিচার তো ভাই হইতেই পারে, এটা তো কন্ট্রাস্ট বোঝাচ্ছে না। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখে নিই। দো অল দো সিন্স, অ্যাজ, বিকজ এর এখানে দিয়ে দিচ্ছি। Dash, traffic in Dhaka city is increasing. No one is doing anything about it. আচ্ছা, যেটা বলা হচ্ছে যে ঢাকা সিটির ট্রাফিক ইনক্রিজিং, মানে ট্রাফিকের অবস্থা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, গাড়ি ঘোড়া আস্তে আস্তে বাড়ছে, ট্রাফিকের কন্ডিশনও খুব খারাপ হচ্ছে। ড্যাশ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, এই ব্যাপারে কেউ কোনো কাজ করছে না। আচ্ছা, একটা জিনিস, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমাদেরকে এটা নিয়ে কনসার্ন থাকা উচিত না, এটা নিয়ে কাজ করা উচিত না? তো যেটা হওয়া উচিত ছিল, যেখানে সবার উচিত ছিল কি, নো ওয়ান না হয়ে এভরিওয়ান ইজ ডুইং মেনি থিং অ্যাবাউট ইট, এরকম উচিত ছিল না হওয়া, বা এভরিওয়ান ইজ কনসার্ন অ্যাবাউট ইট, এরকম যদি হতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, পজিটিভ রিলেশন হতো না। কিন্তু এখন দেখেন, এখানে কেউ কিছু করছেই না, সবাইকে কেয়ারলেস। তাহলে এক্ষেত্রে কি কন্ট্রাস্ট বোঝাচ্ছে না? আচ্ছা, কন্ট্রাস্ট বোঝালে অ্যান্সার কি হবে, দো অলদো অর সিন্স, অ্যাজ, বিকজ। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমির খন্দকার, হ্যালো ব্রো, আই এম উইথ ইউ, আই এম অলসো উইথ ইউ। অনেক বাফারিং হচ্ছে, হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে মেবি নেটে। Yeah, there are lots of problem. কারণ নেটগুলো একটু অফ করে দিই, অন্য নেটগুলো অফ করি। ওকে, শোভন সে বলেছে হচ্ছে দো অলদো হবে। তারপরে রিঙ্কি সে কমেন্ট করেছে দো হবে, KHAIR, ভাই নামটা পুরো একসাথে কি হবে আমি বুঝতে, আচ্ছা যাই হোক, দো হবে। তারপর হচ্ছে স্বর্ণা সে কমেন্ট করেছে দো হবে। তারপরে হচ্ছে রূপক কমেন্ট করেছে দো হবে। সো আমরা বুঝতে পারছি আসলে এখানে অ্যান্সার কি হবে, তাই না? অপোজিট, জীবন কমেন্ট করে অপোজিট, তার মানে বোঝা যাচ্ছে এখানে দো হবে। টুম্পা আক্তার সেও কমেন্ট করেছে দো হবে। ওকে, সো এই জায়গাটা নিয়ে মেবি আমাদের কোনো কনফিউশন নেই, সবাই বুঝতে পারছে এবং কেউই কিন্তু ইনকারেক্ট অ্যান্সার দিচ্ছে না। তো আমরা একটু আরেকটা কোয়েশ্চেন দেখি। আচ্ছা, তো
এই কোশ্চেনটা দেখে আসলে আমার একজনের কথা মনে পড়লো। ফার্মগেটে আমার একটা স্টুডেন্ট আছে, ওকে কোনো কিছু বোঝানোর সময় ওকে যখন পড়াই, তো ধরো আমরা নর্মালি ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ও বলে ভাই যদি এক্সাম্পলটা বড় আসে, যদি ভাই পরীক্ষায় বড় সেন্টেন্স আসে ভাই তখন কি হবে? ভাই কথা হচ্ছে যখন স্ট্রাকচার বেস কোশ্চেন আসে, সেন্টেন্স বড় হলেও যা ছোট হলেও তাই। সো ওর জন্য আসলে এই কোশ্চেনটা আমি ওকে ডেডিকেট করলাম যে এই যে ভাই দেখ বিশাল এক সেন্টেন্স, তাই না, বিশাল এক কোশ্চেন। সো বড় সেন্টেন্স আসলে আসলে আমরা কি করবো? তো আমরা একটু পড়ার চেষ্টা করি অনেক বড় একটা সেন্টেন্স কি বোঝাচ্ছে এখানে। ড্যাশ গ্লাসেস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপোজেস আর সলিড। তো প্র্যাকটিক্যাল পারপোজেসে প্র্যাকটিক্যাল ইউজে আমরা গ্লাস যেগুলো বলি, আমার হাতে এখন কোনো গ্লাস আসলে এই যে হ্যাঁ এখানে একটা কাঁচ আছে দেখতে পাচ্ছি। সো আমরা প্র্যাকটিক্যালি আমরা গ্লাস যখন চিন্তা করি আমরা এটাকে শক্ত কোনো কিছু, কঠিন কোনো পদার্থ হিসেবে চিন্তা করি। ওকে, ইটস মলিকিউলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ আ লিকুইড, বাট এটার মলিকিউলার স্ট্রাকচারটা আসলে কীরকম? লিকুইড। তার মানে কি গ্লাস বা কাঁচ এটা কিন্তু নর্মালি কিসে মলিকিউলার স্ট্রাকচার হিসেবে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এটা তরল থাকে, বাট আমাদের ইউজের জন্য আমরা এটাকে ঠান্ডা করে বিভিন্ন স্ট্রাকচার দিয়ে কি করি? কঠিন রূপ দেই, তাই তো? এখন দুইটা জায়গার মধ্যে কি পজিটিভ রিলেশন বোঝাচ্ছে নাকি কন্ট্রাস্ট বোঝাচ্ছে? এটা মূলত হওয়া উচিত ছিল যে এটা সলিড, তার মানে এটা মলিকুলার স্ট্রাকচারও কি, সরি এটা যেহেতু সলিড মলিকুলার স্ট্রাকচার, এখানে লিকুইড না হয়ে কি সলিড হওয়ার কথা ছিল না? বাট সেন্টেন্সটাতে কি একটু কন্ট্রাস্ট বোঝাচ্ছে না? সো সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। মেবি দেখা যাচ্ছে কেউ দেখতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি আবারও পড়ে দিব কোশ্চেনটি। কনজাংশন লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে পার্থক্য। কনজাংশন একটা পার্ট অফ স্পিচ, লিঙ্ক এই বিভিন্ন ওয়ার্ড যেগুলো কি করে লিঙ্ক করে, সেটা ওয়ার্ড হতে পারে, ক্লজ হতে পারে, ফ্রেজ হতে পারে, যারা কানেক্ট করে তাদেরকে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টার্স বলা হয়। এবং কনজাংশনগুলোও কিন্তু আসলে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে পড়ি, যে ওয়ার্ডগুলো কি করে লিঙ্ক করে বা বিভিন্ন ক্লজ ফ্রেজ ওয়ার্ডকে লিঙ্কড আপ করে তাদেরকে লিঙ্কিং ওয়ার্ড বলা হয়। সো অলমোস্ট সেম জিনিসই। ওকে, জীবন সে অলদো লিখেছে, অলদোই হবে। রূপক বলেছে রূপক অলদোই হবে। হ্যাঁ ভাই অলদোই তো হবে, আপনি বলছেন ভাই অলদো হবে না, অন্য কিছু হওয়ার সুযোগ আছে। স্বর্ণা বলছে অলদো হবে, জীবন অলদো হবে। ওকে, সবাই অলদো। তাহলে দেখেন যে বড় কোশ্চেন আসুক আর ছোট কোশ্চেন আসুক ভাই, জিনিস জিনিস, জায়গার জিনিস জায়গায় থাকবে। ওকে, দেখি ওকে। তো আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন বা লাস্ট আলোচনা বা লাস্ট ডিসকাশন যাই বলেন, তো আমরা একটু ট্রাই করি দেখি কি আছে। আপনাদেরকে মেবি কিচ্ছু বলার দরকার নেই এখন আর। দোলো সেন্সেস বিকজ এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়। একটা হচ্ছে কি কন্ট্রাস্ট বোঝাতে, আর একটা হচ্ছে পজিটিভ রিলেশন বোঝাতে। ঠিক সেম সিচুয়েশনগুলোতে দোলদোর সাথে বা দোলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করব তখন আসতেছে বাট, এবং সিনসেস বিকজ এরগুলোতে আসতেছে অ্যান্ড। তার মানে আমরা বুঝতেই পারছি যখন কন্ট্রাস্ট বোঝাবে সেক্ষেত্রে বাট, যখন পজিটিভ রিলেশন বোঝাবে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্ড। আবারও বলি, যখন কন্ট্রাস্ট বোঝাবে বাট মানে যা হওয়া উচিত তা না হয় উল্টা হয়েছে, বা দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু আছে। আমরা বলি না যে ছেলে তো সবই ভালো সবই ঠিক আছে, বাট মাঝে মধ্যে একটু এদিক সেদিক যায়, আমরা এরকম একটা অ্যাড দেখছি না? সো সেরকম আসলে যখন কিন্তু থাকে, কোনো ঝামেলা থাকে, তখন আমরা বাট ব্যবহার করবো, আর পজিটিভ রিলেশন অর্থে অ্যান্ড ব্যবহার করবো। ওকে, তো যারা দেখছেন আমরা দুটো এক্সাম্পলস দেখছি, দুটো কোশ্চেন দেখা যাচ্ছে। সো অ্যান্সার কি হবে? আই অ্যাওয়েক ওয়ান মর্নিং ড্যাশ মাইসেলফ ফেমাস। তো যেটা হয় আসলে এটা অনেকেরই স্বপ্ন থাকে যে হ্যাঁ, এই যেমন আজকে আমরা কি করলাম, এখানে লাইভ ক্লাস নিয়ে ঘুমায় গেলাম আমি, তারপরে সকালবেলা উঠে দেখলাম আমি ফেমাস হয়ে গেছি। আমার বাসার সামনে কয়েক কোটি মানুষ দাঁড়ায় আছে, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে আমার বাসা আসলে কীভাবে দাঁড়াবে এটাও একটা বিষয়, এখানে আসলে একটু কিন্তু আছে, সেক্ষেত্রে আমরা বারটাট ইউজ করব। বাট নর্মালি যেটা হয় এটা কিন্তু কি হচ্ছে, তাহলে মর্নিংয়ে উঠলাম এবং এটা দেখলাম, তাই না? একটা পজিটিভ রিলেশন যে হ্যাঁ সকালে উঠে মানুষ ফেমাস হয়ে যাইতেই পারে, তাই না? এমন কিছু হইলো যে লটারি পেয়ে গেলাম, নায়ক জসিমের মতো, জসিম লটারি পায় কিন্তু নগদে বড় লোক হয়ে যেত। তাহলে বুঝাই যাচ্ছে দুটা জিনিস কি মোটামুটি পজিটিভ রিলেশন। ওকে, কিন্তু পরের সেন্টেন্সটাতে দেখি আই এম ফেয়ার দো ইজ ফলস। আমি আসলে ফেয়ার না, বাট এখানে দেখি আমরা, তো আই এম ফেয়ার আমি নাকি অনেক ফর্সা অনেক সাদা, ড্যাশ মাই সিস্টার ইজ ডার্ক কিন্তু আমার বোন কি ডার্ক অন্ধকার। মানুষ তো আসলে কালো ফর্সা ব্যাপার না, তাই না? কারণ আমরা নিজেরও কালো চকলেট কালার। আচ্ছা যাই হোক, খেয়াল করেন
এই ক্ষেত্রে দেখেন, আমি এবং আমার বোন দুজনেরই, আমি যদি ফেয়ার হই আমার বোনেরও ফেয়ার হওয়া উচিত ছিল, আমি যদি ডার্ক হই আমার বোনেরও ডার্ক হওয়া উচিত ছিল। বাট জিনিসটা কিন্তু ওই যে বাট বলতেছি, তাই না? তাহলে কি জিনিসটা কিন্তু কি হচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন এখানে কি অ্যান্সার হবে, আর বুঝতেই পারছেন এখানে কি অ্যান্সার হবে। যেহেতু লাস্ট সময় আপনারা সবাই একটু কমেন্ট করে অ্যান্সারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, একজন বলতেছে বাট অ্যান্ড যারা অ্যান্ড বাট কমেন্ট করেছেন তারা কারেক্ট। শিমু একটু কারেকশন করে নাও, বাট অ্যান্ড হবে না, কারণ এই ক্ষেত্রে পজিটিভ রিলেশন, এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রিলেশন। হ্যাঁ, তানভীর কমেন্ট করছে অ্যান্ড বাট নেট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। হ্যাঁ, একটু প্রবলেম দেখা দিচ্ছে ইন্টারনেটে। ওকে, আমাদের ক্লাসও অলমোস্ট শেষ, আসলে খুব বেশি এখন সমস্যা হচ্ছে না। বাট বলতেছে মিষ্টি মায়া, নিলয় কমেন্ট করছে অ্যান্ড এবং বাট, জীবন কমেন্ট করছে অ্যান্ড বাট, গুড। তো যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের আগামীকালকের ম্যাথ ক্লাসটি দেখার জন্য সবাইকে এখন থেকেই আমি বলে দিচ্ছি, নোটিস করছি যে কালকে হচ্ছে আমাদের 9:30 ইনশাল্লাহ, যদি কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম না থাকে এবং আমরা সুস্থ থাকি, চিকনগুনিয়া না হয় আমাদের, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আগামীকাল 9:30 আমাদের অ্যাডমিশনের জন্য ম্যাথ ক্লাস নিয়ে আসবো। এবং আমাদের ম্যাথ ক্লাসগুলো কেন করতে হবে, অনেকেই না কনফিউজড হয়ে যান, আচ্ছা এই ম্যাথ আসলে কিসের ম্যাথ, এই ম্যাথ কেন করবো, কোন জায়গায় আসলে এই ম্যাথগুলো কাজে লাগবে। আমি একটু ক্লিয়ার করে দিই। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটির IBA, জাহাঙ্গীরনগর, BUP বা অন্যান্য খুলনা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি BBA ফ্যাকাল্টি বা এই জাতীয় জায়গাগুলোতে, এবং হ্যাঁ জগন্নাথ ইউনিভার্সিটি, এইসব জায়গাতে কিছু ম্যাথ আসে যেগুলো হচ্ছে কি আপনাদের 9-10-এর যে ম্যাথগুলো আপনারা করে আসছেন ওই ম্যাথেরই MCQ ফরম্যাট। সো খুব কঠিন কিছু না, বাট আপনারা যদি ক্লাসগুলো রেগুলার করেন সেক্ষেত্রে যেটা হবে, আপনারা অনেক শর্টকাট ট্রিক্স শিখতে পারবেন বা খুব ফাস্ট অ্যান্সার করার জন্য কী কী করতে হবে। সো ম্যাথ নিয়ে যাদের যা সমস্যা, যাদের যা কনফিউশন, আজকে রাতে স্টাডি করেন, এবং কালকে অবশ্যই কিন্তু প্রচুর ডিস্টার্ব করতে হবে টিচারকে বিভিন্ন কোয়েশ্চেন করে, তাই না? সো অবশ্যই প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন, এবং ইনশাল্লাহ আমার ইংলিশ নেক্সট ক্লাসটি কবে আমি অনেক আগেই আপনাদেরকে জানিয়ে দিব আমাদের পেজে এবং গ্রুপগুলোতে। সো সবাই আমাদের গ্রুপগুলোতে এবং পেজে কানেক্টেড থাকবেন। একজন বলতেছে মোহাম্মদ হাসান, সে বলছে হচ্ছে সে শেষটুকু পাইছে। ভাই ব্যাপার না, পুরোটাই থাকবে। ওকে, তো যেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা আমরা এখনই শেষ করে দিতে যাচ্ছি। ক্যামেরার পিছনে অনেকে আমার উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে বলছে। যাই হোক, তাদের মেবি ক্ষুধাও লাগছে। তো কথা হচ্ছে, যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এবং হ্যাঁ যারা এখন দেখতে পারেননি একটু পরে আমাদের রেকর্ডেড ভিডিও দেখবেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনারা একটু রেগুলার দেখবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সেম টাইম সেম চ্যানেল, বিটিভির মতো একটা ডায়লগ, তাই না? সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে থাকেন যাতে আপনাদের সব ফ্রেন্ডরা দেখতে পারে। থ্যাংক ইউ।